ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানে কড়া সত্যি কথা যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা, সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী। শুরু করছি সোজাসুজি স্বর্ণালী। আপনারা জানেন যে আগামীকাল রামনবমী, দেশ জুড়ে উৎসবের আয়োজন চলছে। যে রামনবমী দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে পালন করা হচ্ছে, উদযাপন করা হচ্ছে, এমনকি সেখান থেকে বাদ নয় বাংলাও। আর এবারটা একটুখানি বিশেষ, কারণ 500 বছর পর অযোধ্যায় রামলালার মন্দির প্রতিষ্ঠা হয়েছে। কিন্তু ভুললে চলবে না যে রামের সঙ্গে শুধুমাত্র রাজনৈতিক এজেন্ডায় বা রাজনীতির কারণে, শুধুমাত্র রাজনীতির ভোট ব্যাংকের কারণে যারা সবসময় মনে করেন যে রামের সঙ্গে বাংলার কোনো সম্পর্ক নেই, তাদের সর্বৈব মিথ্যে। আরো একবার সেটা সামনে চলে আসছে স্পষ্টভাবে। কারণ যে রামের সঙ্গে বাংলার যোগ নিবিড় রয়েছে, যে বাংলায় রামায়ণকে ঘিরে কবিতা, গল্প, নাটক, উপন্যাস, ছড়া, কত কিছু রয়েছে। ছেলে মেয়েদের নাম রাখা হয় রামের নামে। রাম অতি সুবোধ বালক, ছোটবেলায় পড়েছি আমরা বর্ণপরিচয়। শুধু তাই নয়, রাম রাজাতলা থেকে শুরু করে রামনগর, আরো কত কিছু রামের নামে এলাকার নাম পর্যন্ত রয়েছে। সেই বাংলাতেই উস্কানিমূলক মন্তব্য চলছে, বিভেদ আর বিভাজনের চেষ্টা চলছে। কোনটাকে কেন্দ্র করে? নাকি রাম নবমীর উৎসব মিছিলকে কেন্দ্র করে প্রতি মুহূর্তে চলছে, এর আগেও চলেছে। সুকৌশলে যেন রামের সঙ্গে বাংলার যোগাযোগকে অস্বীকার করানো, রাজনীতির কারণে, শুধুমাত্র রাজনীতির কারণে জয় শ্রীরাম স্লোগানকে প্রায় গালাগালির পর্যায়ে নামিয়ে নিয়ে আসা, শুধুমাত্র রাজনৈতিক কারণে। জয় শ্রীরাম বললে হবে না, জয় সিয়ারাম বলতে হবে, কারণ সেখানে সীতার কথা বলা হচ্ছে। শ্রী অর্থের মানে জানেন না, সিয়ারাম সীতারামের পার্থক্য, শ্রীরামের পার্থক্য জানেন না, আদৌ কোনো পার্থক্য আছে কিনা সেটুকুও বোধ নেই। কিন্তু শুধুমাত্র প্রতিবাদ করতে হবে, নিন্দে করতে হবে, সমালোচনা করতে হবে, বিরোধিতা বিভাজনের রাজনীতি করতে হবে। সেই জন্য এক শ্রেণীর রাজনীতিকের ক্রমাগত পুষে গিয়েছে কিছু রাজনৈতিক দল, তার মধ্যে বোধহয় ব্যতিক্রম নয় আমাদের রাজ্যের শাসক দলও। আর প্রতিবার এই রামনবমী উৎসবকে কেন্দ্র করে যেন বিভাজনের রাজনীতির তরোয়ালে শান দেওয়া চলে প্রতি বছর। গত বছরও হয়েছিল, আর এই বছরও। আগামীকাল রামনবমী রয়েছে এবং তার আগে, দুদিন আগে থেকে প্রত্যেক মুহূর্তে একটা আমরা ওরার বিভাজন তৈরির চেষ্টা চলছে। মুশকিল কি জানেন? মুশকিল হচ্ছে এতদিন পর্যন্ত এগুলো আমাদের দেখতে হয়নি, এগুলো শুনতে হয়নি। এখন শুনতে হচ্ছে কেন? কারণ এত বেশি করে চুরি, দুর্নীতির ইস্যুগুলো সামনে চলে এসেছে। তাই হাতের কাছে কিচ্ছু না পেয়ে চলুন ধর্ম নিয়ে খেলা করি, আমরা ওরার বিভাজন করি। রাজ্যের যিনি প্রশাসনিক প্রধান, তিনি কোথায় সম্প্রীতির বার্তা দেবেন তা নয়। তিনি বলছেন যে তিনি জানেন নাকি কোন দিন হিংসার দিন, 17 তারিখে কারা হিংসা করতে পারে তিনি জানেন। তিনি টাইম জানেন, দিন জানেন, গলি জানেন, এলাকা জানেন। আর কি জানেন? শুধু কি জানেন না কিভাবে নিয়ন্ত্রণ করা যায়? শুধু কি জানেন না কিভাবে সম্প্রীতি রক্ষা করা যায়? জোর করে একই কথা বারবার বলে। গতকাল আমরা দেখিয়েছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারের সভা থেকে সংখ্যালঘুদের উদ্দেশ্যে বার্তা দেওয়ার নাম করে ঠিক কি বলেছিলেন। মুখ্যমন্ত্রী সেই মন্তব্যের পর সমালোচনার ঝড় বয়েছে, কিন্তু অবস্থান বদল তো দূরের কথা। 24 ঘন্টা পর এবং রামনবমীর 24 ঘন্টা আগে সেই একই কথা, সেই উস্কানিমূলক মন্তব্য, সেই সাম্প্রদায়িক সুরসুরি আবারও একই রকমভাবে বলে গেলেন। কেন? প্রশ্ন হচ্ছে কেন বারবার এই রাজ্যে, এই বঙ্গে অশান্তি, হিংসার বীজ বপন করতে হচ্ছে রাজ্যের শাসক দলকে? সাবধান করার নাম করে এমন কিছু মন্তব্য করতে হচ্ছে যেটা আদপে সাবধান বাণী নয়।
কাদের সাবধান করছেন, কেন সাবধান করছেন, কোথায় ভয় রয়েছে, কারা অশান্তি করতে পারে, কারা পাথর ছুঁড়তে পারে? প্রত্যেক মুহূর্তে আলাদা আলাদা বিভাজন, সেপারেশন, আলাদা 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 নির্দিষ্ট প্রকোষ্ঠ তৈরি করে রাখা, যাতে খুব সহজে এর সঙ্গে একে লড়িয়ে নিজেদের ভোট ব্যাংক আদায় করে নেওয়া যায়। কিন্তু ভুলে গেছেন বোধহয় মাননীয়া, এগুলো অনেক আগে চলতো, হয়েছিল তো এক সময় এই ধর্মের নিরিখেই তো দেশভাগ হয়েছিল। তারপরও এই সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে অনেক ইতিহাস দেখে নিয়েছে গোটা দেশের মানুষ, অনেক জায়গায় রক্তগঙ্গা বয়েছে, কিন্তু সেখান থেকে শিক্ষা নিয়ে আমরা এগিয়ে এসেছি এবং বুঝেছি আসল ভোট ব্যাংক হচ্ছে উন্নয়ন। উন্নয়ন থাকলে, চাকরি থাকলে, ভাত থাকলে, ছাদ থাকলে সত্যি সত্যি কোনো বিভাজনের রাজনীতির দরকার পড়ে না। ইংরেজদের পড়েছিল, কারণ ইংরেজদের দেশটাকে ভাগ করে দেওয়ার দরকার ছিল। আমাদের কিসের দরকার রয়েছে ভাগ করার? আমরা কি বাংলা ভাগ চাই না ভারত ভাগ চাই? তাহলে বিভাজনের রাজনীতির প্রয়োজনীয়তা কি? শুধুমাত্র নিজেদের গদি রক্ষা করার জন্য, শুধুমাত্র রাজনীতি করার জন্য? অদ্ভুত বিষয়। এই কেনর উত্তরগুলো খোঁজার জন্য আপনাদেরকে দেখতে হবে কিভাবে নির্বাচনী প্রচারের মঞ্চ, আমি আরো একবার বলি, রোজ বলি, আবারও বলবো, নির্বাচনী প্রচারের মঞ্চে শাসক দল বলবে তারা কি উন্নয়ন করেছে আর বিরোধীরা কি করতে পারেনি, আর বিরোধীরা এসে বলবে যে তারা সুযোগ পেলে কি কি করতেন, কি কি করবেন যা শাসক দল করতে পারেনি। এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের মতো গণতান্ত্রিক দেশে নির্বাচনী প্রচার হবে শুধুমাত্র চাকরি নিয়ে, দুর্নীতি নিয়ে, উন্নয়ন নিয়ে, এগুলো নিয়ে। রাজনৈতিক বিরোধিতা থাকলে হোক, তা কেন্দ্রে বিজেপির বিরুদ্ধে হোক আর রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই হোক। কিন্তু এটা কোন ধরনের নির্বাচনী প্রচার? এটা কোন ধরনের নির্বাচনী প্রচার যে নির্বাচনী প্রচারকে হাতিয়ার করে নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে শুধুমাত্র বিভাজন করা হয়? ভাইয়ে ভাই বিভাজন, সাম্প্রদায়িক সুরসুরি, হিংসার বার্তা, এটা কোন ধরনের নির্বাচনী প্রচার? আপনারা শুনুন একবার, আমি এর আগেও শুনিয়েছি, আজকে আরো একবার শোনাই। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্বাচনী প্রচারের নাম করে প্রচারের মঞ্চ থেকে না উন্নয়ন, না চুরি, না দুর্নীতি, তিনি আসলে কি বার্তা দিচ্ছেন শুনুন, শুনুন, কান খুলে শুনুন এবং বুঝুন এর নিহিতার্থটা কি। দেখুন, গতকাল এবং আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে সংখ্যালঘুদের উদ্দেশ্যে। দেখুন, দাঙ্গাও করতে পারে, দাঙ্গা করার জন্য রেডি হয়ে আছে। প্লিজ দয়া করে কেউ দাঙ্গায় যাবেন না। আপনাকে যদি গালিও দেয়, আমি কি বলতে চাইছি আপনারা বুঝতে পারছেন? আমি বলে যাই বিজেপির প্লেয়ার আছে দাঙ্গা করার অনেক জায়গায়, কেউ দয়া করে দাঙ্গাতে পা দেবেন না। সব ধর্মই আমাদের ধর্ম, সব উৎসবই উৎসব আমাদের। বিজেপি এটা নিয়ে বাড়াবাড়ি করে, তার কারণ অনেকদিন আগে 19 তারিখ ইলেকশন বলে 17 তারিখ মানে দাঙ্গা করার প্ল্যান করে রেখে দিয়েছে। আমরা দাঙ্গা চাই না, আমরা শান্তি চাই। ও দাঙ্গা করে ভোট দখল করে নেবে আর দেশটাকে বিক্রি করে দেবে। সংখ্যালঘুদের কাছে আমি হাত জোর করে বলবো, সংখ্যালঘুদের কাছে আমি হাত জোর করে বলবো, কোনো দাঙ্গা কাউকে করতে দেবেন না। এই হচ্ছে ভাষণ, এই হচ্ছে নির্বাচনী প্রচার। কিরকম নির্বাচন, কিরকম প্রচারের ভাষা আমার জানা নেই। আমি তো বয়সে অনেক ছোট। উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, 3-3বার নির্বাচিত হয়েছেন, তার সরকার, তার দল। তারপরও উনি ওনার বক্তব্য নিয়ে যেটা হচ্ছে নির্বাচনী প্রচারের ভাষা। উনি সংখ্যালঘুদের উদ্দেশ্যে হাত জোড় করে বলছেন যে কোনো রকম উস্কানিমূলক, কোনো রকম কিছুতে ফাঁদে পা দেবেন না, মাথা ঠান্ডা রাখবেন, হিংসা করবেন না। ওরা হিংসা করার জন্য তৈরি হয়ে রয়েছে। 17 তারিখ হিংসার দিন, এগুলো বলছেন প্রকাশ্য মঞ্চ থেকে, এগুলো বলছেন, এগুলো বলা যায়। আর এই ওরাটা কারা? কাদের কথা বলছেন মুখ্যমন্ত্রী? সংখ্যালঘুদের সতর্ক করছেন ওরা দাঙ্গা করতে পারে। এই ওরা কারা? যারা রামনবমীর মিছিল নিয়ে বেরোবেন তারা? কাদের কথা বলতে চাইছেন? কোন রাজনৈতিক দলের কথা? কাদের কথা? এই ওরাটা কারা? আর সংখ্যালঘুদের সতর্ক করে বা কি পাচ্ছেন মুখ্যমন্ত্রী? অ্যাজ ইফ, যেন মনে হচ্ছে যে যে কোনো রকমের গন্ডগোল হলেই সংখ্যালঘুরা ঝাঁপিয়ে পড়েন।
মানে সাপও মরল লাঠিও ভাঙলো না, অর্থাৎ এমন মন্তব্য আমি করলাম মঞ্চ থেকে যেখানে আমি টার্গেট করলাম হয়তো অন্য কোনো সম্প্রদায়কে যারা মিছিল নিয়ে বেরোবেন, আর তার সঙ্গে আমি অন্য কোনো সম্প্রদায়কে ভিলেন বানিয়ে দিলাম কি যেন অন্য কোনো সম্প্রদায়ের মিছিলে গেলে তারা রেডি হয়ে থাকে সেখানে পাথর মারার জন্য। কাদেরকে সতর্ক করছেন, কাদেরকে সুরক্ষা দিচ্ছেন, আর কাদেরকে ভিলেন বানাচ্ছেন? আসলে কথায় বলে একটা অদ্ভুত নীতি আছে, সাপের গালেও চুমু ব্যাঙের গালেও চুমু। অর্থাৎ এখানে এমন ধরনের কথা যাতে মনে হচ্ছে যে কোনো একটা সম্প্রদায়কে ভিলেন বানানো হচ্ছে, একটা সম্প্রদায়কে হিরো বানানো হচ্ছে, তাদেরকে অসহায় বানানো হচ্ছে। কিন্তু আবারও শুনুন, মন দিয়ে শুনুন, আপনারা কোথাও পা দেবেন না, আপনারা কোনো হিংসা করবেন না। ওরা প্ল্যান করছে, আপনারা করবেন না। যেন মনে হচ্ছে যে এমন কোথাও কোনো প্ল্যান হলে ওরাও ঝাঁপিয়ে পড়ে। সরি, আমি আজ এই প্ল্যাটফর্ম থেকে বলতে বাধ্য হলাম, এই রাজ্যে কেউ হিংসা করার জন্য ঝাঁপিয়ে পড়ে না। যাদেরকে আপনি বলছেন তারাও নয়, আর যাদেরকে আপনি সতর্ক করছেন তারাও নয়। তাহলে আপনি জোর করে কেন এদেরকে ভিলেন প্রমাণ করছেন? কি দিয়ে কি বলার চেষ্টা চলছে? শান্তিপূর্ণ পরিবেশ যখন রাজ্যে নির্বাচন চলছে, ভোট প্রচার চলছে, প্রতিটা মানুষ চোখে চোখ রেখে, যে কোনো সম্প্রদায়, যে কোনো ধর্মের প্রতিটা মানুষ চোখে চোখ রেখে প্রশ্ন করছে এই সরকার আমার জন্য করেছেটা কি? অধিকার রয়েছে প্রশ্ন করার। কেন্দ্রের নির্বাচিত সরকারকে প্রশ্ন করুন, রাজ্যের নির্বাচিত সরকারকে প্রশ্ন করুন, দুর্নীতি দেখলে প্রশ্ন করুন, সরকারকে প্রশ্ন করুন। এবং সবাই প্রশ্ন করতে শিখে গেছে ম্যাডাম। আপনার রাজ্যে যখন চাকরি চুরি হয় তখন দেখে দেখে চাকরি চুরি হয় না যে সংখ্যালঘুদের চাকরি চুরি হবে না, অন্য কোনো ধর্মের চাকরি চুরি হবে। আপনার রাজ্যে যখন রেশন চুরি হয়, রেশনের চাল ডাল গম চুরি হয়, তখন বেছে বেছে চুরি হয় না যে সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই বোনদের চাল ডাল গম চুরি হবে না আর অন্য কোনো ধর্মের মানুষের চাল ডাল গম চুরি হবে। ইট ইজ নট পসিবল। যখন দুর্নীতি হয়, যখন স্ক্যাম হয়, যখন টাকা উদ্ধার হয়, কোটি কোটি টাকা, তার মধ্যে লেখা থাকে না কোনটা কোন ধর্মের টাকা। অতএব মানুষ, আপনি যতই ওরা আমরা আমরা ওরা ওরা তারা এগুলো করুন না কেন, না কেউ পাথর হাতে বসে রয়েছে আর না তো কেউ মিছিল থেকে উস্কানিমূলক মন্তব্য করার জন্য বসে রয়েছে। আসলে এইগুলো শুধুমাত্র নির্বাচনী প্রচারকে হাতিয়ার করে উস্কানিমূলক মন্তব্য করে পরিস্থিতি আরো বেশি জটিল করে দেওয়ার প্রয়াস নয় কি? প্রশ্ন রাখলাম, প্রশ্ন করলাম আমি সোজাসুজি। এই বাংলার সমস্ত ধর্মের সম্প্রদায়ের মানুষের হয়ে আমি প্রশ্ন করলাম, কাদেরকে উস্কাচ্ছেন, কাদেরকে সতর্ক করছেন, কাদেরকে সুরক্ষা দিচ্ছেন, কাদেরকে ভিলেন বানাচ্ছেন, কাদেরকে? আসলে বোধহয় আপনি সবাইকেই ভিলেন বানিয়ে ফেলছেন। আমি জানি না এটা কোনো রাজনৈতিক স্ট্র্যাটেজি কিনা, আমার জানা নেই, কিন্তু আমি এটুকু জানি কেউ হিংসা ছড়ানোর জন্য বসে নেই। আমরা কেন এত নেগেটিভ জিনিসকে ছড়াবো? আর এগুলো ছড়ানো যায় কি? সত্যি সত্যি ভোটের সময়, ভোটের মরশুমে, নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে আদৌ কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব এই ধরনের কথা বলতে পারে কি? আমাদের দেশের সংবিধান এগুলোকে প্রশ্রয় দেয় কি, পারমিশন দেয় কি? আমি জানি না এই প্রশ্নের উত্তর পাবো কিনা, তবে এই নিয়ে আমি আজকে ডিবেট শুরু করব এবং এর সঙ্গে অনেকগুলো বিষয় চলে আসছে, আরো অনেকগুলো প্রশ্ন চলে আসছে। সেটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন, মুখ্যমন্ত্রী যদি সবকিছু জেনে থাকেন তাহলে তিনি কেন ব্যবস্থা নিচ্ছেন না, নেন না কেন? রাজ্যের পুলিশ মন্ত্রী কি মানুষকে সুরক্ষা দেওয়াটা দায়িত্বের মধ্যে পড়ে না তার? প্রকাশ্য মঞ্চে মুখ্যমন্ত্রী বিভাজন তৈরি করছেন নাকি? অনেকগুলো প্রশ্ন রইল। কারণ গতবারের রামনবমীর আগে এই একই কথা বলে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 29শে মার্চ মুখ্যমন্ত্রী রামনবমীতে আশঙ্কার কথা প্রকাশ করেছিলেন। 30 তারিখ রামনবমীর দিন আমরা হাওড়া দেখেছি, আমরা ডালখোলা দেখেছি, আমরা রিষড়া দেখেছি। আমি গতকালও একই কথা বলেছি। ব্যবস্থা নেওয়া তো দুরস্ত। প্রশাসনিক প্রধান হয়ে তিনি মাইক হাতে দুদিনই মঞ্চ গরম করেছিলেন। একে বলে গরম গরম ভাষণ দেওয়া, যে ভাষণে লোকের একদম রক্ত গরম হয়ে যাবে, মাথা গরম হয়ে যাবে, সেরকম ভাষণ। আরও একবার গত বছরে পরপর দুদিনের মমতা বন্দ্যোপাধ্যায়ের দুটো বক্তব্য দেখাবো, আপনারা আরও একবার শুনুন আর নিজেকে প্রশ্ন করুন যে গত বছর কোনো নির্বাচনী বিধি ছিল না, গত বছর কোনো ভোট ছিল না, গত বছর মুখ্যমন্ত্রী যদি জানতেন যে গত বছরও রামনবমীতে অশান্তি হবে তাহলে পুলিশ ব্যবস্থা নেয়নি কেন? আর রইল বা কি বছরের কথা? তাহলে এবছরও ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম,
যদি এবছরও মুখ্যমন্ত্রী জানেন, উনি তো বলছেন যে 17 তারিখ হিংসা ছড়ানোর দিন, 17 তারিখ ওরা হিংসা ছড়াবে, উনি তো বলছেন, কোনো কোয়েশ্চেন মার্ক নেই, উনি স্টেটমেন্ট দিচ্ছেন দাঁড়ি 17 তারিখ হিংসা ছড়ানোর দিন, 17 তারিখ ওরা হিংসা ছড়াবে, দাঁড়ি দাঁড়ি, কোনো কোয়েশ্চেন মার্ক নয়, কোনো এক্সক্লামেটরি বিস্ময়বোধক চিহ্ন নয়। যদি জানেন উনি, তাহলে নির্বাচন কমিশনকে জানিয়েছেন, প্রশাসনকে ব্যবস্থা নিতে বলেছেন যাতে কোথাও কোনো সমস্যা না হয়। বরং ওনার সরকার বারবার মিছিল আটকানোর চেষ্টা করেছে, সেই মিছিলের পারমিশন নিতে হয়েছে কোর্ট থেকে। অতএব তাহলে ধরে নেব আমি এ রাজ্যে রামনবমীর মিছিল করতে গেলে অন্য ধর্মের লোকজনকে সতর্ক করা হবে, যারা মিছিল নিয়ে এগোবেন তাদেরকে ভিলেন বানানো হবে, আর যাতে কোনো অশান্তি না হয় তার জন্য একটাই অস্ত্র, সেটা হচ্ছে মিছিলটাই বন্ধ করে দাও, অনুমতি দিও না, পারমিশন দিও না। বাহ, দুদিনের দুটো বক্তব্য বলেছিলাম, গত বছরে দুদিনের দুটো বক্তব্য শোনাবো, 29শে মার্চ এবং 30শে মার্চ। শুনুন, তারপর শুরু করবো আজকের ডিবেট। একজন গুন্ডা বলছেন, টিভিতে রেকর্ড আছে, রামনবমীর দিন যা অস্ত্র পাবো নিয়ে বেরোবো, দেখবো কে কি করতে পারে। আরে তোর যা অস্ত্র তুই তাই নিয়ে যা, আমি রামনবমীর মিছিল আটকাবো না, কিন্তু মনে রাখো মিছিল আমরাও করবে, তোমরাও করবে। রমজান মাসও চলছে, রোজার মাসও চলছে, একটা মুসলিম এরিয়ায় গিয়ে হামলা করলে মনে রেখো তার বিরুদ্ধে আইনত পদক্ষেপ নেবে। পুলিশকে ডাইরেক্ট ইনস্ট্রাকশন দেওয়া ছিল। একদিকে যেমন অন্নপূর্ণা পূজা চলছে, অন্যদিকে মুসলিমদের রোজা চলছে, রমজান মাসও চলছে, আর আমাদের এখানে 33% মুসলিমও আছে। তাদের পরিবারগুলো রোজা করে, রমজান করে, উপবাস করে। এই সময়টা তারা কোনো অন্যায় কাজ করে না, বারবার বারণ করেছিলাম। আমি তো ওদের কোথাও বন্ধ করিনি। তোমার যে রুট ছিল সেই রুট তুমি চেঞ্জ করলে কেন? তুমি আনঅথরাইজ রুটে গেছো, ইচ্ছা করে একটা কমিউনিটিকে ধাক্কা দেবার জন্য এবং হামলা করার জন্য। গত বছরে দুখানা বক্তব্য শোনালাম, কারণ শোনাতে হচ্ছে, কারণ এবছরও একই জিনিস। গত বছর তো একদিন দুদিন আগে থেকে শুরু হয়েছে, এবছর তো 3 দিন আগে থেকে ধরনের মন্তব্য শুরু হয়ে গেছে। আগাম আশঙ্কামূলক মন্তব্য, সংখ্যালঘুদের সতর্কতামূলক মন্তব্য শুরু হয়ে গিয়েছে, আজও হয়েছে। গত বছর মনে করুন 30শে মার্চের পরদিন কয়েক জায়গায় অশান্তির আগুন জ্বলেছিল, রাজ্যের বিভিন্ন এলাকায় পরপর কয়েকদিন জ্বলেছিল। ইনফ্যাক্ট আদালতের নির্দেশের পর এনআইএ তদন্ত হয়। 2023-এর 27শে এপ্রিল এনআইএ তদন্তের নির্দেশ দেয় আদালত। অশান্তি আটকানোর চেষ্টা করেনি রাজ্য পুলিশ, এমনটা অভিযোগ ছিল। রাজ্য চেষ্টা করেছিল কি, এনআইএ তদন্ত আটকাতে, অশান্তি আটকাতে নয়, এনআইএ তদন্ত আটকানোর চেষ্টা করেছিল রাজ্য পুলিশ। আজ দেশের প্রধানমন্ত্রী উত্তরবঙ্গে এসে অভিযোগ করেছেন যে এই বাংলায় রামনবমীর মিছিলে অনুমতি মেলে না, কিন্তু রামনবমী দুর্গাপুজোর মিছিলে পাথর ছোড়ার অনুমতি মেলে। কি বলেছেন প্রধানমন্ত্রী, শোনাবো একবার আপনাদের। टीएमसी के बंगाल में किस चीज की परमिशन मिलेगी, किसकी परमिशन नहीं मिलेगी, ये कानून तय नहीं करता, ये टीएमसी के तोलाबाज और गुंडे तय करते हैं। बंगाल में रामनवमी की शोभा यात्रा की परमिशन नहीं मिलती, उसके लिए श्रद्धालुओं को कोर्ट जाना पड़ता है। लेकिन रामनवमी और दुर्गा पूजा की शोभा यात्राओं पर पत्थर फेंकने वालों को टीएमसी सरकार ने पूरी परमिशन दे रखी है। প্রধানমন্ত্রী বলছেন যে অনুমতি পাওয়া যায় মিছিলের জন্য, কিন্তু মিছিলে পাথর ফেলার জন্য বোধহয় অনুমতি পাওয়া যায়, কারণ গতবার আমরা দেখেছিলাম যে দোষীকে ধরার জন্য পুলিশ তৎপর ছিল না, কিন্তু এনআইএ তদন্ত আটকানোর জন্য পুলিশ তৎপর ছিল। বারবার এখানে নির্দিষ্ট সময় পুজো করার জন্য, উৎসব করার জন্য, এবং কি সাম্প্রতিক সময় আমি নিজে অযোধ্যায় ছিলাম, সেই সময়তে রাম পুজো করার জন্য পর্যন্ত
কোর্টে কোর্টে ঘুরতে হয়েছিল। 2016 একটু মনে করে দিই সবাইকে, মহরমের জন্য দুর্গাপুজোর প্রতিমা বিসর্জন বন্ধের নির্দেশিকা জারি করে নবান্ন। এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও হয়। সে বছর দশমী পড়েছিল 30শে সেপ্টেম্বর, পরের দিন 1 অক্টোবর ছিল মহরম। নবান্নের প্রাথমিক সিদ্ধান্ত ছিল দশমীর দিন সন্ধ্যে 6টার পর থেকে 1 অক্টোবর পুরো দিন বিসর্জন বন্ধ থাকবে। ফের 2 তারিখ থেকে 4 অক্টোবর প্রতিমা নিরঞ্জন করা যাবে। পরে আদালতের নির্দেশে দশমীর দিন বিসর্জনের সময়সীমা বাড়িয়ে রাত 10টা পর্যন্ত করতে বলা হয়। এ তো গেল একটা উদাহরণ, এরকম হাজার উদাহরণ রয়েছে আমার। শুধুমাত্র রাজনৈতিক দল থেকে অর্গানাইজ করা হচ্ছে বলে দুর্গাপুজোর পারমিশন পাওয়া যায় না, রাম পুজোর পারমিশন পাওয়া যায় না, রামনবমীর মিছিলের পারমিশন পাওয়া যায় না, নির্দিষ্ট রুট সেটা অ্যাপ্রুভ করিয়ে আনতে হয় কোর্ট থেকে। অথচ মুখ্যমন্ত্রী বলছেন সতর্ক থাকবেন, 17 তারিখ মানে আগামীকাল হচ্ছে নাকি হিংসা ছড়ানোর দিন, এবং তাই তিনি সংখ্যালঘু ভাই বোনেদের সতর্ক রাখতে বলছেন, সতর্ক থাকতে বলছেন। আমি জানি না যে কাকে ভিলেন বানাতে গিয়ে কাকে ভিলেন বানাচ্ছেন। এই মুহূর্তে আমার সঙ্গে যারা রয়েছেন বিজেপি মুখপাত্র শঙ্করদেব পণ্ডা, রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য, অরিন্দমবাবু গতকালও ছিলেন আরেকজন অতিথি পদ্মশ্রীপ্রাপ্ত শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক, শাসকের পক্ষে যিনি বলবেন সুদীপ্ত সরকার, এবং দূর থেকে স্টুডিওর বাইরে থেকে রয়েছেন বঙ্গীয় হিন্দু সেনার প্রতিষ্ঠাতা স্বামী অম্বিকানন্দ মহারাজ। প্রত্যেককেই স্বাগত রিপাবলিক বাংলা এবং সোজাসুজি স্বর্ণালীতে। সময় খুব অল্প, তাই খুব অল্প সময়ের মধ্যে সবার কাছে মূল স্পেসিফিক একটাই কোয়েশ্চেন নিয়ে আসবো। প্রথম প্রশ্ন, আদেও প্রশাসনিক প্রধান এভাবে দিনের পর দিন নির্বাচনী মঞ্চকে ব্যবহার করে, নির্বাচনী প্রচার মঞ্চকে ব্যবহার করে এইভাবে বিভাজনের রাজনীতি করতে পারে কিনা, এক। এবং দ্বিতীয়ত প্রশ্ন খুব স্পেসিফিক, আরো স্পেসিফিক, তাহলে একটা সম্প্রদায়ের মিছিলকে টার্গেট করতে গিয়ে উনি আরেক সম্প্রদায়, আমার পাশে রয়েছেন কাজী মাসুম আক্তার, উনি বলছেন যে কোনো রকম প্ররোচনায় পা দেবেন না আপনারা সংখ্যালঘু ভাই বোনেরা, কোনো রকমের অশান্তির মধ্যে পা দেবেন না। যেন, আমি কাজী মাসুম আক্তার এখানে রয়েছেন, আপনি আপনার কাছে আসবো, তবে বলে রাখি শুরুতে, এমন মনে হচ্ছে কাজীদা আপনি সেই নির্দিষ্ট সম্প্রদায়, সংখ্যালঘু সম্প্রদায়, মনে হচ্ছে যেন আপনারা কোথাও রেডি থাকেন যে একটা কোনো মৌকা পেলে আপনারা পাথর নিয়ে নেমে পড়বেন। আমি বুঝতে পারলাম না যে কাকে ভিলেন করতে গিয়ে কাকে ভিলেন করা হচ্ছে। আদপে কেউ কি কোনো হিংসা, কোনো অশান্তি চায়, নাকি প্রতিবার প্রতি মুহূর্তে অন্য কোনো পরিকল্পনা আছে কিনা আমি জানি না, আমার পক্ষে সেটা বোঝা সম্ভব নয়, কিন্তু প্রতিবার এইভাবে এই ধরনের উস্কানিমূলক মন্তব্য করে রামনবমীর আগেই একটা পরিবেশ গরম করে দেওয়ার একটা ব্যবস্থা চলে কেন? সুদীপ্ত বাবু, দেখুন, প্রথমে কালকে রামনবমীর উৎসব, সকলকে তার ভারতবাসীকে শুভেচ্ছা জানাই। আর আপনি জানালেন কিন্তু মুখ্যমন্ত্রী জানাননি একবারও। আমাকে একটু বলতে দিন। হ্যাঁ বলুন। আর আপনাদের মাধ্যম দিয়ে এইটুকুনি বলতে চাই যে শাসক বিরোধী পরস্পর রাজনৈতিক তরজা চলবে, কিন্তু সকলের এই আমাদের সকল হিন্দুদের বা সকল ধর্মের মানুষদের এটা মনে রাখতে হবে যে রামনবমীকে কেন্দ্র করে যেন রামের নামে কোনো রামের গায়ে রক্ত না লাগে, যেন আল্লাহর গায়ে কোনো রক্ত না লাগে। এইটা কিন্তু আমাদের লাগবে কেন, এটাই তো প্রশ্ন। কারণ আপনাকে বলে দিই, আমাকে উৎসব হচ্ছে সকাল থেকে, 1 জানুয়ারি থেকে শুরু হয় কল্পতরু উৎসব আমাদের, থেকে শুরু করে 31শে ডিসেম্বর পর্যন্ত নিউ ইয়ার পার্টি চলে। মাঝখানে হেন কোনো সম্প্রদায়, হেন কোনো উৎসব বাকি থাকে না। আমাদের অন্তত পশ্চিমবঙ্গে তো সবকিছু হয়, সমস্ত উৎসব হয়। তাহলে হঠাৎ করে পার্টিকুলার রামনবমীর আগে ধরনের উস্কানিমূলক মন্তব্য করে আগে থেকে সতর্কতা ঠাকুর ঘরে গিয়ে আমি তো কলা খাইনি, এটার মানে কি? কোনো নিরীহ মানুষের রক্ত রাম আর আল্লাহ চায় না। আমার কাছে, আমি যদি স্ট্যাটিস্টিক দেখি, 2014 সালে পুরো ভারতবর্ষ জুড়ে একটা দাঙ্গা হয়েছে, 2016-তে একটা, 2018-তে একটা, 2019-এ সেটা বেড়ে হয়ে গেল 2টো, যার মধ্যে একটা ওয়েস্ট বেঙ্গলে হয়েছে, 2022-এ 8টা, যার মধ্যে একটা ওয়েস্ট বেঙ্গলে হয়েছে, 2023-এ 7টা, যার মধ্যে 2টো ওয়েস্ট বেঙ্গলে হয়েছে। তাহলে এই ভারতবর্ষের সব জায়গায় কি মমতা ব্যানার্জি আছে? তাহলে এই ভারতবর্ষের সব জায়গায় নিরাপত্তা দিতে কেন ব্যর্থ হচ্ছে? কেন প্রত্যেকবার বিজেপি যত শাসন ব্যবস্থায় ক্ষমতাশীল হচ্ছে তত আজকে এই অশান্তিটা আরো প্রকট হচ্ছে? আরো 2-3টা করে রাজ্যের উদাহরণ দিয়ে দিই। না, দুটো বিষয় সুদীপ্ত বাবু, আপনাদের যুক্তিগুলো অসাধারণ থাকে। অসাধারণ যখন আপনাদেরকে ধর্ষণ নিয়ে প্রশ্ন করা হয়, শুনুন না, স্ট্যাটিস্টিক্স কথা বলবে। আপনাদের যখন ধর্ষণ নিয়ে প্রশ্ন করা হয়, যখন চুরি ডাকাতি স্ক্যাম নিয়ে প্রশ্ন করা হয়, তখন আপনারা বলেন যে অন্য রাজ্যে হয়েছে তাহলে এই রাজ্যে কেন হবে না? ভারতবর্ষ ডাইভার্সিটিতে ভর্তি, অন্য রাজ্যে হয়েছে এই রাজ্যে কেন হবে না? এই জায়গা না, মানে অন্যের ছেলে যদি খুন করে তাহলে আমার ছেলে খুন করলে সমস্যা কোথায়? কি বলছি, অন্য রাজ্যে যদি অশান্তি হয় তাহলে আমার রাজ্যে কেন হবে না? আরে অন্য রাজ্যে যদি একটা অশান্তি হয়, আপনার রাজ্যে তিনখানা অশান্তি করার দাম না, অশান্তিটা হবে কেন আগে সেটা বলুন। বলছেন কেন মুখ্যমন্ত্রী? আমি তো তাই বলছি, হবে কেন? ভারতবর্ষে যারা বসবাসে বসে আছে তাদের দায়িত্ব বর্তায় ভারতবর্ষের সকল নাগরিককে সেফ এন্ড সিকিউরিটি। উনি বলে দিচ্ছেন 17 তারিখ অশান্তি করার দিন,
কোনো কোয়েশ্চেন মার্ক নয় দাদা, অশান্তিটা তো স্ট্যাটিস্টিক্স কোনো কোয়েশ্চেন মার্ক নয়। যে বিজেপি যত ক্ষমতাশীল হচ্ছে ততই অশান্তি আরো বাড়ছে। রামের নামে, রামের গায়ে রক্তের ছিটা লাগছে। রাজ্যে সরকার কোথায়? এটা আমাদের খুবই তীব্র, আমি এক হিন্দু হয়ে এটা তীব্র প্রতিবাদ। রাজ্যে সরকার কার? তীব্র প্রতিবাদ করি। আপনি হিন্দু হয়ে এই রাজ্যে কেন? আপনি বাকি রাজ্যেও কি মমতা ব্যানার্জি আছে? আপনি হিন্দু হয়ে আপনি একটা বাকি রাজ্যে আছে সেই রাজ্যগুলো কি মমতা ব্যানার্জি বসে আছে? শুনুন, এর মধ্যে বিজেপির রাজ্যও আছে। আপনি হিন্দু হয়ে তীব্র প্রতিবাদ করছেন, আর উনি বলছেন, উনি জানি না কি হিসেবে কি মনে করে বলছেন, উনি প্রশাসনিক প্রধান হয়ে বলছেন যে এই সময় একটা নির্দিষ্ট সম্প্রদায় তারা খুব ফল খায়, তারা শান্ত হয়ে থাকে, তাদেরকে ইচ্ছে করে তাদেরকে টেম্পটেড করা হয়। কারা করে নাকি যারা মিছিল নিয়ে বেরোবে তার জন্য করে? আমি প্রথম থেকে বলছি রামকে নিয়ে যে রাজনীতি ভারতবর্ষের আঙিনায় চলছে সেটা খুবই নিন্দনীয়। এটা যারা অনেক যারা ভারতবর্ষের নাগরিক, যারা ধর্মে বিশ্বাসী, তারা কিন্তু সকলে কিন্তু এটাকে ভালোভাবে নিচ্ছে না। কোন রাজনীতি চলছে বলতে পারছেন না, কিন্তু আপনারা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক ভক্তেরা, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক ভক্তেরা সংখ্যালঘুদের নিয়ে যে নোংরা রাজনীতি করছেন, সংখ্যালঘুদের নিয়ে যে নোংরা রাজনীতি করছেন, প্রতি মুহূর্তে সংখ্যালঘু ভাই বোনদের ভিলেন বানানোর চেষ্টা করছেন, সেটাও খুব ভালোভাবে কেউ নিচ্ছে না। ডিফেন্সটা আপনি হাতে তুলে নিয়েছেন। আমার কোনো বিজেপি তৃণমূলের দরকার নেই দাদা। আমি সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই বোনেদের আপনারা জোর করে ভিলেন বানাচ্ছেন, তার প্রমাণ হচ্ছে এখন সংখ্যালঘুরা মুখ খুলছে। আমার পাশে বসে রয়েছেন কাজী মাসুম আক্তার, আমার পাশে বসে রয়েছেন কাজী মাসুম আক্তার, বাইরে রয়েছে নওশাদ সিদ্দিকী থেকে শুরু করে একাধিক লোকজন। তারা বলছেন যে বারবার সংখ্যালঘুদের ব্রেন ওয়াশ করে মুখ্যমন্ত্রী নিজের কার্য উদ্ধার করেছে, ভোট ব্যাংকের রাজনীতি করেছে, নাথিং এলস। আমার কথা নয়, আমার কথা নয়, এটা সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই বোনদের কথা। আমি আসবো আপনার কাছে, আমি আসবো, বাকিদের কাছে আসছে এক এক করে কথা বলবে। কাজী মাসুম আক্তার এবং শঙ্কুদেব দুজনের কাছে এক এক করে আসবো। শঙ্কু, দেখুন, আমায় মার্জনা করবেন, আমি বিশেষ প্রকৃতির পদার্থ বলতে পারেন, জীব বলতে পারেন, আমি তো বিশ্বাস করি হয়তো আছে, দর্শন পাইনি, তারা রাম নাম শুনলে একটু রেগে যায়। আমি ওনার কথা বলছি না, লোকে বলে যে ভূতেরা রাম নাম শুনলেই চিড়বিড়িয়ে ওঠে, তাদের আতঙ্কের কারণ হয়। আবার মাঝে মধ্যে চাপ পড়লে ভূতের মুখেও রাম নাম শোনা যায়। আগে এই রাজ্য সরকার রামনবমীতে ছুটি দিত না, এখন চাপ পড়েছে, বুঝেছেন রামই উদ্ধারকর্তা, রামই একমাত্র বাঁচাতে পারেন, তাই দিন দুবেলা এখন রাম নাম করছেন। আপনারা ভাববেন না যে উনি সরাসরি হচ্ছে ধর্মীয় মেরুকরণের চেষ্টা করছেন। তাহলে কি করছেন? উনি দায়িত্ব নিয়ে একটা গন্ডগোল লাগানোর চেষ্টা করছেন। উনি চান যে ক্লিয়ার আপনারা তৈরি রয়েছেন, আপনারা পরিকল্পনা করে রয়েছেন এবং সেটা জানেন। উনি বলছেন 17 তারিখ আপনারা রেডি হয়ে রয়েছেন। দেখুন, আমি আপনাকে আমরা কাউন্টার অভিযোগ করছি, সরাসরি উনি চেষ্টা করছেন এই গন্ডগোল লাগানোর। আমি সরাসরি অভিযোগ করছি, উনি প্রশাসনিক পদে থেকে কেন এটা আটকানো জায়গায় কি করে লাগে? সুদীপ্তদা, বেসিক ডেকোরাম রাখুন। আপনি শুরুতেই বলেছেন, আপনার কাছে আসবো। শঙ্কুদেব শেষ করুন, আপনি শেষ করুন। উনি প্রশাসনিক পদে আছেন, উনি রাজ্যের পুলিশ মন্ত্রী, ওনার কাছে যদি ইনপুট থাকে উনি প্রিভেন্টিভ মেজার্স নেবেন। ভাই, পুলিশের কর্তা প্যানেলে আছে। আমি যদি উনি বলছেন যে আরে এক মিনিট দাঁড়ান না, উনি বলছেন যে এখন যেহেতু নির্বাচনী বিধি চালু হয়ে গেছে সেজন্য নেওয়া সম্ভব নয়। পশ্চিম বাংলাতে পরিস্থিতি তৈরি করেছেন। আমি যদি হিন্দু ধর্মের কথা বলি তাহলে আমি সাম্প্রদায়িক, আমি যদি হিন্দু ধর্মের বিরোধিতা করি তাহলে আমি সেকুলার। এই প্রধানমন্ত্রীও আপনার কথা মতো দায়িত্বে বলতে পারেন। এক সেকেন্ড শুধু প্লিজ একটু করে আমরা রাখুন প্লিজ। আমি এতক্ষণ চুপ করে বসেছি না, আপনি আপনার সময় থেকে বলেনি আক্রমণ করা, আপনার সময় কেউ বলেনি। আরে আমি তাহলে এর দায় প্রধানমন্ত্রীকে সমতুল্যভাবে নিতে হবে। আপনি বলবেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, বিদেশ মন্ত্রী, সব মন্ত্রী বিষয়ে আপনি বলবেন, আপনার সময় বলবেন প্লিজ। এই প্যানেলটা অন্তত আপনাদের স্বেচ্ছাচারিতার জায়গা নয়। এক এক করে বলুন। শঙ্কুদেব, আপনি শেষ করুন 20 সেকেন্ডে। আমার বক্তব্য হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর কাছে যদি স্পেসিফিক ইনপুট থাকে, তিনি জানেন যে কোথায় কোথায় গন্ডগোল হবে, তাহলে সেটা তিনি ইলেকশন কমিশনকে জানান, প্রকাশ্যে নিয়ে চলে আসুন। কোন এলাকায় গন্ডগোল হওয়ার সম্ভাবনা আছে, কারা গন্ডগোল পাকানোর চেষ্টা করছেন, কাদের উনি কিন্তু স্পেসিফিক বলেছেন যে গন্ডগোল হলেই এনআইএ ঢুকে যাবে, ভোট বানচাল হবে, এই ভয় উনি বলেছেন, এই ভয় প্রকাশ করেছেন উনি। ওনার পুরুষোত্তম রামের প্রতি কতটা ভয় আছে সে তো বোঝা যাচ্ছে, কিন্তু তার থেকেও বেশি ওনার ভয় হয়েছে এনআইএ, ইডি, সিবিআই এসবে।
উনি যে 99% কাজ করেছিলেন, আপনারা দেখেছেন 99% কাজ নিয়ে কোনো প্রচার হচ্ছে? সারা দিন ইষ্ট নামের মতো জব করছেন, নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী, ইডি সিবিআই এনআইএ, সারা দিন ইষ্ট নামের মতো জব করছেন। আমি বুঝতে পারছি সংগীত ব্যাপারে লাস্ট একটা কোয়েশ্চেন, উনি তো বলছেন যে ওনার কোনো মিছিলে আপত্তি নেই, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তো, কিন্তু আপনারা বিজেপি প্ল্যান করছে সমস্ত জায়গায় অশান্তি গন্ডগোল করা, আপনাদেরকে কোথাও আটকানো হয়েছে? মিছিলকে আটকানো হয়েছে, অনুমতি দেওয়া হয়নি, হয়েছে এরকম কথা? এক সেকেন্ড, প্রথম কথা হচ্ছে ওনার আপত্তি করার কিছু নেই। এখন এমসিসি লাগু হয়েছে, ইলেকশন কমিশন ইন্টারফেয়ার করবে। সংবিধান অনুসারে প্রত্যেক ধর্মীয় মানুষ তার ধর্মচারণ করার অধিকার এই রাজ্যে, এই দেশে সর্বত্র রয়েছে। উনি আর চেষ্টা করেও কিছু করতে পারবেন না। কিন্তু ওনার পুলিশ, ওনার এখনো কিছু দলদাস পুলিশ এবং প্রশাসন চেষ্টা করছেন বিভিন্ন জায়গায় আটকানোর। আমাদের কোর্টে যেতে হচ্ছে, হাওড়াতে তো আমাদের পারমিশন কোর্ট থেকে নিয়ে আসতে হচ্ছে। আপনি বলুন তো, আমি গর্বের সাথে বলছি আমি হিন্দু, আমি আমার ধর্মচারণ করব, আমি আমার ধর্ম পালন করব, আমি রামের পুজো করব, এর জন্য আমাকে কোর্টে যেতে কেন হবে? এই স্বাধীন দেশে 500 বছর লেগেছে শুধুমাত্র একটা আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানকে তার যোগ্য স্বীকৃতি দিতে, রামকে তার বাড়িতে পৌঁছতে, রামলালাকে বাড়িতে নিয়ে আসতে। কারা এর পেছনে, কারা, কাদের জন্য এটা হয়েছে? এরপরেও তারা বড় বড় কথা বলছেন। দেখুন, আমরা কোন ধর্মের বিরোধিতা করব না, কিন্তু এই দেশে বসে কেউ করে না, ধর্ম পালনের অধিকার আমাদের আছে, কেউ করে না। যদি মনে করে দেখেন সেটা আটকাবেন, কোন সাধারণ মানুষজন কেউ কারোর কোনো ধর্মাচরণের মধ্যে বাধা হয়ে দাঁড়ায় না। যদি বাধা হয়ে দাঁড়ায় তাহলে সেটা রাজনৈতিক দলেরা তাদের নিজস্ব উদ্দেশ্যের জন্য। এই মুহূর্তে দুজনের কাছে আসবো, অরিন্দম আচার্য, এছাড়া অম্বিকা নন্দ মহারাজ আমাদের সঙ্গে রয়েছেন, কাজী মাসুম আক্তার রয়েছেন। তবে তিনজনের কাছে আসার আগে এই মুহূর্তের যে খবর আসছে খড়গপুর থেকে, ব্রেকিং নিউজ, রামনবমীর আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। দেখুন, কোথাও কিছু স্ক্রিপ্ট বোধহয় তৈরি ছিল আগে থেকে, সেগুলো মঞ্চ থেকে বলা হয়েছে কিনা আমি জানি না। রামনবমীর আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। এই অভিযোগ আসছে খড়গপুর টাউন থেকে। খড়গপুর টাউন থানার সামনে এই মুহূর্তে বিক্ষোভ দেখানো হচ্ছে। মেদিনীপুর বিজেপি প্রার্থী অগ্নিমিত্র পলের সঙ্গে থানার বাইরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হচ্ছে, তার সাথে সরাসরি বচসা। রামনবমীর মিছিলে পুলিশের বাধা। কি বলছেন অগ্নিমিত্র পাল? একবার সাউন্ডটা দাও। কি করে না ডাকতেন? আমি না আসতাম এখানে, রাস্তায় দাঁড়িয়ে নিশ্চয়ই কথা বলবো না। রাস্তায় দাঁড়িয়ে কে কথা বলাবেন? জায়গাকে রাস্তায় দাঁড়িয়ে কথা বলাবেন? বলুন, রাস্তায় যদি দাঁড়াতে বলেন তো রাস্তায় দাঁড়িয়ে কথা বলবো স্যার। আপনারা দেখুন, আজকে শুনুন, আপনি আমাকে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে বলছেন? দাদা, আপনি টিএমসি বিধায়ককে আপনার সাহস হবে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে বলার? আপনি করেন কি করে? How dare you say? How dare you talk to me? শুরু হয়ে গেছে, কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এতদিন ধরে যে কিছু যার ট্রেলার হয়তো বলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আসলে কি বলতে চাইছিলেন আমি জানি না, সেটা স্পষ্ট হচ্ছে কিনা এক এক করে আমি আসবো। অম্বিকানন্দ মহারাজ আমাদের সঙ্গে রয়েছেন, তবে তার কাছে আসার আগে আমি একবার অরিন্দম আচার্য এবং কাজী মাসুম আক্তার, খুব সংক্ষেপে অরিন্দম দা কি মনে হচ্ছে, কি হিন্ট পাচ্ছেন এখান থেকে? না, আপনারা যে দৃশ্যটা দেখালেন এখানে তো আমি সবে শুরু দাদা, শুরুয়াত। এখন দেখতে পাচ্ছি যে ওদের হাতে কোনো অস্ত্র কিছু নেই, কিন্তু পুলিশ ওখানে কেন আটকাচ্ছে সেটা তারা বুঝবে, আর যে ম্যাডাম উত্তর দিচ্ছে সেটা তাদের কোশ্চেনে অ্যান্সারটা দিতে হবে। কিন্তু আপনারা যেটা আজকে বললেন, মুখ্যমন্ত্রী বলেছেন যে কথাটা, ওনার কাছে হয়তো সেরকম একটা ইনফরমেশন থাকে। সতর্ক থাকতে হবে তো প্রশাসনকে, ম্যাডাম। প্রশাসন সতর্ক হবে। আপনি আরেকটা আমি আপনাকে উত্তর দিচ্ছি, যে যদি আজকে অশান্তির আশঙ্কা থাকে 17 তারিখে 5-7 দিন আগে থেকে দেখছি এটা নিয়ে হইচই হচ্ছে। বলুন তো, সন্দেশখালিতে আজকে 11 বছর ধরে অশান্তি হচ্ছে, ইন্টেলিজেন্সটা কোথায় ছিল? কেন আজকে অসহায় মানুষগুলো আজকে চিৎকার করে, পিলার টু পোস্ট টু পিলার চিৎকার করে আজকে ধরা পড়েছে যে কি ভয়ঙ্কর পরিস্থিতি? ইন্টেলিজেন্স টোটালি ফেলিউর। আমার যে মৌলিক অধিকার, আজকে হাইকোর্টকে ইন্টারফেয়ার করতে হচ্ছে, 140 ইভোক করতে হচ্ছে, নানা রকম গল্প। প্রশাসন যদি মনে করে থাকে যে আপনি নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারবেন না, তাহলে আপনি অন্য জমুক জায়গায় তাই করতে হবে নাকি? আজকে আমার কাছে একটা অবাক লাগছে যে প্রশাসন আজকে বলছে ওখানে অশান্তি হতে পারে। অশান্তি যদি হয় সেটাকে ওভারকাম করার দায়িত্ব হচ্ছে প্রশাসনের। আমাদের কি কম অফিসার ফোর্স রয়েছে? আজকে হাইকোর্ট বলছে যে আজকে কেন্দ্রীয় বাহিনীকে নিতে হবে। কত দুর্ভাগ্যজনক ঘটনা। আজকে একটা শুধু রামনবমী মিছিল কেন, রামনবমী মিছিল কেন, আপনি দুর্গাপুজো ধরুন, অন্য যে কোনো রাম পুজো দেখুন, বিভিন্ন সময়তে ছাত্রছাত্রী আমাদের কোর্টে, মানুষকে কোর্টে যেতে হয় পুজোর অনুমতি আনার জন্য। কেন? আমি সেটাই বলছি, গত বছর কোনো নির্বাচন ছিল না, তাহলে গত বছরে উনি জানতেন, গত বছর উনি জানতেন, তাহলে কেন আটকাতে পারেননি? যারা ইনফরমেশন দিচ্ছে তারা ওনাকে টোটালি মিসগাইডেড করছে।
কারণ মুখ্যমন্ত্রী তো স্পটে যাচ্ছে না, হয় ডিআইবি নয় আইবি লোকাল পুলিশ স্টেশন, কিন্তু ভালোভাবে করার জন্য অফিসার ইনচার্জ হ্যাজ গট ফুল পাওয়ার। আপনি জানেন 144 ডিক্লেয়ার কখন অফিসার ইনচার্জ করে না, আজকে সিপিআর অফিসার এবং এসডিও করে 144, যখন খুশি তখন করতে পারে না। কি এমন গন্ডগোল আছে? দাদা যে বললেন যে হতে পারে, আরে ভাই আপনি বাসে আলেন কেন, গাড়িতে আসলেন কেন? তো অ্যাক্সিডেন্টে পড়ে যাবেন। আপনি এখানে বসে আছি কেন? এটা তো ভেঙে মাথায় পড়তে পারে। সব ফিউচার টেন্স। আপনি বর্তমানে আলোচনা করুন যে কিভাবে বাংলার ঐতিহ্যকে রক্ষা করে একটা সম্প্রীতির বাতাবরণ। আমি কাজী মাসুম আক্তারের কাছে আসবো। আমার মনে হচ্ছে সেটা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য অন্য কিছু রয়েছে কাজী মাসুম আক্তার। আসলে সম্প্রীতির উদ্দেশ্য নয়, সুরক্ষাদের উদ্দেশ্য নয়, এটার উদ্দেশ্য অন্য কিছু। দেখুন এখন থেকে শুরু হয়ে গেছে, এবার জায়গা জায়গা থেকে তো আরো খবর আসবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে। আমি জানি না কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে যাচ্ছি আমরা। বঙ্গ রাজনীতিতে শাসকের ভোট প্রক্রিয়ার 4টে অস্ত্র আছে। একটা হচ্ছে ধমক চমক, নির্বাচন কমিশন চলে গেলে মার হবে। সেকেন্ড হচ্ছে পাইয়ে দেওয়া, 500 দিয়েছি 1000 দিচ্ছি 1500 দেবো। থার্ড হচ্ছে কিছু টাটকা টাকা তুলে দেওয়া, ওই গাড়ি করে চপার টপরে যাবে, নির্বাচন কমিশন ধরেছে ইত্যাদি ইত্যাদি। ফোর্থ হচ্ছে ভয় ধরিয়ে দেওয়া সংখ্যালঘুদের মনে, এই এসে গেল, এই রাম এসে গেল, ভয়ঙ্কর কাঁপছে ভয়। না আপনারা ভয় পান? না না ভয় করে কাঁপছে, কাঁপনি লাগছে। ভগবান বিষ্ণুর আপনার উপর ঝাঁপিয়ে পড়বে আপনার বাড়ির সামনে। বলছি ওই মাননীয় ভয় দেখাচ্ছে, ভয় লাগছে তোমার। ভগবান বিষ্ণুর 7ম অবতার শ্রী রামচন্দ্র, তিনি ন্যায় যুদ্ধে ডাক দিয়েছিলেন, জয়লাভ করেছিলেন। তিনি আমাদের পরম পুরুষোত্তম রাম, আমাদের ঐতিহ্য। তার নাম বলা যাবে এখন তো মাননীয় উচিত জয় শ্রীরাম বলা। এই ড্যামেজ কন্ট্রোলের জন্য মাননীয় নিজের উচিত জয় শ্রীরাম বলা। উনি বলছে না শ্রীরাম চলবে না, রাম সীতা চলবে। আর ওনার যিনি বন্ধু সেই আমাদের অনুব্রত, তিনি আবার গতবার রামনবমীর দিন পুজো করেছিলেন, হনুমান পুজো। ওদের রামটা বলা যাবে না, সীতা থাকতে হবে, শুধু রামটা বাদ। রামটা মনে হয় মোদিজিকে উনি দিয়ে দিয়েছেন, মোদিজির একলার রাম, আমার রাম নয়। আমার প্রশ্ন অন্য জায়গায়, আমি একটা গুরুত্বপূর্ণ জায়গায় যাচ্ছি। পাবলিক হলিডে 2024 ঘোষণা হয়েছে, সেখানে ফেব্রুয়ারি মাসের 25শে ফেব্রুয়ারি ছিল শবে বরাত। এটা সেকশনাল হলিডে, এটা গুরুত্বপূর্ণ হলিডে নয়, ওটা রবিবার ছিল। তার জন্য সোমবারে অর্থাৎ তার পরদিনে ওটা ছিল 26শে ফেব্রুয়ারি ছুটি দেওয়া হয়েছিল। হয়রাজ এই গত পরশু চলে গেল আমাদের নববর্ষ, ওটা ছিল রবিবারে। তাহলে তার পরিপ্রেক্ষিতে তার পরদিন সোমবারে ছুটি দিতে পারতো, অর্থাৎ নববর্ষ চলবে না। আর রামনবমী এতদিন ধরে অত্যন্ত খারাপ রাম, তার ছুটি দেওয়া যায়? এতদিন ধরে ছুটি দেয়নি। এখন উনি বুঝেছেন দাঙ্গা হবে, দাঙ্গাকে বন্দি করাতে হবে। তো ছুটির দিন পেলে সবাই সময় পাবে, চায়ের থেকে আড্ডা মারবে, ইট পাথর সব ঠিকঠাক করবে, জোরে মারবে, ছুটির দিন করে দাও। রামনবমী হিন্দু ভোটের জন্য, দাঙ্গাবাজদের সাহায্য করার জন্য ছুটি, দাঙ্গাবাজদের সাহায্য করার জন্য, হিন্দু ভোটটা গ্রাস করার জন্য। কে নিরীহ মানুষের হত্যা চায়? আপনি বলুন এখানে, আপনি বলুন এত বড় কেন? রামনবমীকে আগে আপনি বলুন রাম না আল্লাহ। নির্লজ্জভাবে পক্ষপাতিত্ব, মেরুকরণের রাজনীতি। আমি অম্বিকানন্দ মহারাজের কাছে আসার আগে না অম্বিকানন্দ মহারাজের কাছে আসার আগে একবার শোনাবো যে প্রতি মুহূর্তে সংখ্যালঘু সম্প্রদায়কে কিভাবে ভয় পাওয়ানোর চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি মুহূর্তে ভয় পাওয়ানোর চেষ্টা, একবার শোনাও ঝট করে ভিসিআর। অস্তিত্ব থাকবে না, হিন্দুদেরও থাকবে না, রাজবংশীদেরও থাকবে না, কামতাপুরীরও থাকবে না, নশাকশেরদেরও থাকবে না, মা বোনেদেরও থাকবে না। আপনি কি খাবেন? লিখে দেবে সকালবেলায়, চা খাও, চায়ের সাথে গোমূত্র খাও। আপনি কি খাবেন? লিখে দেবে দুপুরবেলায়, কি খাবে? গোবরের সাথে কিছু মিশিয়ে খাও। সন্ধেবেলায় আপনি কি খাবেন সেটাও ওরা ঠিক করে দেবে। রাত্রিবেলায় আপনি ক ঘন্টা ঘুমোবেন সেটাও ওরা ঠিক করে দেবে। আচ্ছা কি খাবেন না সেটা উনি ঠিক করে দিচ্ছেন কি করে? আমি এটা প্রশ্ন করতে চাই। নাই বুঝতে পারবেন এত ভয়, গোমাতাকে যদি এত ভয় দেখানো সম্ভব? এত ভয় দেখানো সম্ভব? শুধুমাত্র সেকুলার প্রমাণ করার জন্য, আমার ধর্মীয় ভাবাবেগকে অপমান করবার জন্য আপনি গোমাতাকে অপমান করবেন, সেটা মেনে নিতে হবে। তোমার প্রশ্নের উত্তর মেনে নিতে হবে। আপনি কলকাতার রাস্তায় দাঁড়িয়ে অম্বিকানন্দ মহারাজ, আপনি আগে স্টুডিওতে
মুহূর্তে আমি স্টুডিও থেকে বহু দূর থেকে কথা বলছি। বাকিদের অডিও ডাউন করে অম্বিকানন্দ মহারাজ একদম শেষ বক্তব্য উনি একবার উনি বলতে পারেননি পুরো প্যানেলে। অম্বিকানন্দ মহারাজ আপনার কাছে স্পেসিফিক প্রশ্ন, রামনবমী, এক সেকেন্ড, রামনবমী কি অশান্তি ফেলানোর দিন? রামনবমী কি অশান্তি করার দিন? স্বর্ণালী প্রথমে বলছি আমি অনেক দূর থেকে বলছি, বলুন। আমি অনেক দূর থেকে বলছি স্বর্ণালী, সুতরাং দয়া করে স্টুডিওতে যারা বসে আছেন তারা এভাবে চিৎকার চেঁচামেচি করলে তাতে কোনো সত্য প্রতিষ্ঠা হবে বলে মনে হয় না। আর ঠিক মাননীয়া যে পথে হেঁটেছেন, মাননীয়ার দলের প্রতিনিধিও সেই পথে হাঁটছেন। প্রত্যেক বক্তাকে তার স্বাধীন গণতান্ত্রিক মতাদর্শ প্রকাশ করাতে বাধা দিচ্ছেন, এটা আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করছি। দ্বিতীয় যেটা বলার, মাননীয় মুখ্যমন্ত্রীর আমি আপনার চ্যানেলের মাধ্যমে রামনবমী কি অশান্তি করার দিন? আপনি কি বলেন? আসছি স্বর্ণালী আসছি। মিছিল হবে। স্বর্ণালী, আপনি আমার বক্তব্যের আগে যে বাইটটা শোনালেন, মুখ্যমন্ত্রীর বক্তব্যের যে কোটেশন বা পংক্তিটা শোনালেন, সেখানে উনি যে কথাগুলো বলেছেন, ওনার কথার সূত্র ধরেই আমি বলছি যে কটি রাজ্যে আজকে উনি বিজেপিকে গালাগালি করে, বিজেপিকে আক্রমণ করে যেটা বলতে চেয়েছেন, ভারতবর্ষের যে কটি রাজ্যে আজকে ভারতীয় জনতা পার্টির সরকার চলছে, সেই রাজ্যে কোথায় সকালবেলায় গোবর গোমূত্র খাওয়ার বিধান দিয়েছে ভারতীয় জনতা পার্টি? আজকে মহারাষ্ট্রে কোথায় এরকম ঘটনা ঘটেছে? উত্তরপ্রদেশে হিন্দু সম্রাট যোগী আদিত্যনাথ সরকার চলছে, কোথায় সেখানে কি ঘটনা ঘটেছে? আজকে সুদীপ্ত বাবুরা বড় বড় কথা বলছেন। আমাদেরকে তো দুর্গাপুজোর বিসর্জনের শোভাযাত্রা বার করার জন্য হাইকোর্টের দ্বারস্থ করেছিল 2017 সালে। যদিও আপনার অডিও স্পষ্ট আসছে না, আমি আরো একটুখানি অম্বিকানন্দ মহারাজের কথা শুনতে পারতাম, শোনাতে পারতাম, কিন্তু ওনার অডিওটা স্পষ্ট আসছে না। না না না, যা চলছে মানুষ দেখছে। প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে একটাই অনুরোধ রাখবো, রাজনীতির স্বার্থে অনেক নেতা নেত্রী অনেক কিছু বলেন, কিন্তু আমি সাংবাদিক হিসেবে, সাধারণ মানুষ হিসেবে, এই পশ্চিমবঙ্গের আমিও একটা বাংলার নিজের মেয়ে হিসেবে বলছি, কোনো রকমের রাজনৈতিক প্ররোচনায় পা দেবেন না, এবং যদি কোথাও দেখেন রুখে দাঁড়ান। এটাই আমাদের সম্প্রীতি, এটাই আমাদের একমাত্র বার্তা হতে পারে সাধারণ মানুষ। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। নোরাক্স ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট স্টুডিও থেকে সোজাসুজি স্বর্ণালী শেষ করলাম আজ। নমস্কার।